বাসন ঘষা মাজা করছে মদনের বউটা। ডাগর শরীর, একেবারে ফর্সা টুকটুকে গরম, মাথা ভর্তি একরাশ চুল হাত খোপা করে বাঁধা, কাপড়টা একটু উঁচু করেই পরা। ওর বসা ধরনের জন্য নিচল বক্ষটা আর ওই পাতলা কোমরের কিছুটা অংশ শাড়ির আড়াল থেকে স্পষ্ট বোঝা যায়। এই এখন ভোরের সময়, গ্রামের মেয়ে বউদেরই ঘাটে এসে যত রাজ্যের গল্পের সময়। মদনের গতকাল রাতে ফুল সজ্জে হয়েছে, কয়েকজন পাড়া প্রতিবেশী মিলেই আর কি। মদনের বউটা ভোর ভোর উঠে গায়ে পাতলা কাপড়টা জড়িয়ে এসেছে এঁটো বাসনগুলো মাজতে। কাকে করে এঁটেল মাটি নিয়ে এসেছে কিছুটা, একটা মাটির পাত্রে। পুকুর পাড়ের মাটি ভালো, কিন্তু এ মাটি তার বাপের বাড়ির মাটি। মা বারবার বলে দিয়েছে ফুলসজ্জের পরের দিন ভালো করে গতরখানি পরিষ্কার করতে, না হলে যে ঠাকুর ছোঁয়া যায় না, রাতে শরীর নোংরা হবে কিনে। মায়ের কথা মতোই লক্ষ্মীমন্তর মেয়ে মদনের বউটা মাটির সেই বাটিটাকে একপাশে রেখে এঁটো থালাগুলো পরিষ্কার করছিল। গতকাল গ্রামের কয়েকজন সজ্জন ব্যক্তিকে নিমন্ত্রণ করে খাইয়েছে মদন। পেশা এসে গরিব চাষি, ইনকাম করে যা পায় জমিদারের পদ সেবাতেই তা চলে যায়। একটা বউ ছাড়া তো আর জীবন চলে না, আর বংশ বিস্তারও তো করতে হবে নাকি। মদনের মাই ধরে বেঁধে এই মেয়ের সাথে বিয়েটা দিয়েই দিলেন। এই মেয়েকে ভারী পছন্দ, যে নামটিও সুন্দর, লক্ষ্মী। প্রথম দেখেছিলেন ওই গ্রামেরই এক যাত্রা পালায়। মেয়ে তার মায়ের সঙ্গে হাত ধরে পাশে বসেছিল। মা যখন গজাটা কাঠি ভাজাটা কিনে খাওয়াচ্ছিল, মেয়ে খাচ্ছিল। গরিব ঘরের মেয়েকে গরিব ঘরেই মানায়, বেশি হাই ফাই ঘরের মেয়ে আনলে হজম করতে অসুবিধে হয় কিনা। কাপড় সরিয়ে সবে মাত্র বুকের ব্লাউজের হুকে হাত দিয়েছে মদনের বউটা, এমন সময় পাড়া প্রতিবেশী অনেক মেয়ে বউ এসে জড়ো হয় পুকুর ঘাটে। ও কি করিস কি, ভোরের আলো ফুটে আসছে, মুখখানা আটকা দেখি। ও মা, দেখো মদনকে দেখলে কেউ বলবে কি কামড় বসিয়েছে গো। আঁচলটা সঙ্গে সঙ্গে বুকের ওপর টেনে দেয় মদনের বউ। সে কি লজ্জা, তার বুকের কাছে একটা বড় দাঁতের দাগ যে স্পষ্ট, শুধু সেখানেই নয়, কাপড়ের ভাঁজ কোমরের কাছে সেখানেও রয়েছে। কি যে করো না বৌদি, আমার বুঝি লজ্জা করে না? ও মা, আমার লজ্জা কি আছে? স্বামী সোহাগ পেয়েছিস তো ভালো কথা। দেখি সর, আমি এখন বাসনগুলো মাজি, তুই বরং ঘাটের ওদিকটা গিয়ে স্নান কর। ছি, ওদিকটা পুরুষ মানুষরা থাকে না, এখন সূর্যের আলো ফুটছে, সবাই আসবে জল দিতে, খেতে দেওয়ার জন্য। ও তোর স্বামীও তো আসবে। তা বলি, তোর স্বামীর চাষবাসের খবর কি? জমিদার গিন্নির কাছে শুনলাম এখন নাকি বেশ ভালোই পয়সা পায়। সেসব তোমাদের আশীর্বাদ গো বৌদি, সবে তো এলাম দুদিন, ওনার মুখে শুনলাম আমার পায়েও নাকি লক্ষ্মী। তাই আমি আসার পরপরই জমিদার বাবু নাকি ওনার খাজনার টাকা অনেকটা কমিয়ে দিয়েছে। বাহ, সে তো ভালো কথা রে। আমিও আমার স্বামীর কাছে শুনলাম এবার ফসল খুব ভালো হয়েছে, জমিদার মশাই বিক্রি করে অনেক টাকা পেয়েছে। তো সব দিকে আমি এবার বাসনগুলো ধুই। তা বলি, হ্যাঁ রে, কালকে আদর ভালো লাগলো। লজ্জায় মুখটা লাল হয়ে যায় মদনের বউয়ের। চাপা এসেছে ওখানে, আয় বুড়ো মেয়েটা, তবে বয়সে বেশ বড়। বাবা এই গ্রামেরই গরিব পুরোহিত, গ্রামের মন্দিরে পুজো আচ্ছা করে আর মানুষের কাছে সাহায্যে যতটুকু জোটে তাতেই চাপা আর তার বাবার সংসার চলে। চাপার একবার বিয়ে ঠিক হয়েছিল, সেই নাগরের সঙ্গে চাপার সে কি পিড়িত আর পিড়িত, গলায় গলায় লেগে থাকতো আর কি। তা ওই কাছের নাগরী দিল সব রসের জিনিস খসিয়ে, একবার তো পেট বাঁধিয়েই চলে গেল সে। ব্যাপারটা রটে যেতেই পুরোহিত মশাইকে এক ঘরে করে দিয়েছিলেন সকলে। জমিদার বাবু নিজে দাঁড়িয়ে থেকে সবটা মিটিয়েছেন, এমনকি পেটেরটাকে খালাস করার জন্য উনি এগিয়ে এসেছিলেন। সেই থেকে চাপাকে কেউ আর নিজের ঘরে তো দূরের কথা, চৌহদ্দির কাছে পর্যন্ত আসতে দেয় না। চাপার চরণ পড়া যেই উঠোনে, সেইখানে নাকি ঘাস বাজায় আর ছাগলে তা খায়, এমনই বলে সকলে। চাপা আসছে দেখে মুখটা কেমন যেন করে পটলার বউ।
যে কিনা গল্প করছিল মদনের বউয়ের সাথে। ওই তোর কাপড়টা দিয়ে বুকখানা ঝাঁক দিকি, আর এই কোমরখানাও ঝাঁক, তোর স্বামী সোহাগের দাগ ওকে দেখাস নি, ও মাগির নজর খুব খারাপ। কি যে বলো বৌদি, ও আবার আমায় কি নজর দিবে? আর আমার ঘরে বুঝে ওকে আমি ঢুকতে দিব? ও আমার নাগরি এলেন গো। মদনের যে আরেকখানা বউ ছিল তুই জানিস নে? আরেকখানা বউ ছিল? ও মা, মদন তোরে বলে কয়ে বিয়ে করেনি? চুপ করে থাকে মদনের বউ, তার চোখটা ছলো ছলো হয়ে ওঠে। বলি হ্যাঁ রে মুখপুরি, তোর মা তোকে এ বাড়িতে দেওয়ার আগে সব খোঁজ খবর নিয়ে দেয়নি নাকি? নাকি এক মা ছেলে আছে ছিমছাম সংসার ভেবে গচিয়ে দিল তোরে? তোর বয়স কত শুনি? আগে 17। তা মাগি দেখি বেশ ডাগর। বলি শোন, মদন ওই একবার চাষের কাজে সবজি নিয়ে জমিদারকে দেবে না বলে শহরে গিয়েছিল। সেইখানেই এক মাগির সাথে তার সম্পর্ক হয়। শহরে মেয়ে ছেলে বিয়ে করে মদন নিয়ে আসে। বাবারে বাবা, সে কি তার অবস্থা! এই তো বছর কত আগেরই তো কথা। মা, আমা, মা, কি হয়েছে রে? তখন থেকে চিল্লাইতাছিস, কি কইবি ক? হাদের কাজ রয়েছে। হ মা, এই মা এখানে আমার কে? হ্যাঁ মা, তোমার বউমা বিয়া কইরা আনছি। হ্যাঁ, কি করছিস? হায় 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 হায়, কোন জাতের মাইয়া, কোন কুলের মাইয়া, বাপ মায়ের পরিচয় ঠিক নাই। হায় 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 হায়, ওকে আসো গো, আমার কপাল পড়ছে গো, দেখা যাও দেখা যাও। মদনের মায়ের বুকে সে কি কিলের ছবি, একবার বুক কিলায় একবার পেট কিলায়, যেন পেট থেকে মদন খসে পড়তেই বিয়ে করে দিয়ে এসেছে। পোত পাকা ছেলে হয়েছে তো, তেমনই একটা অবস্থা। মদন দাঁত কেলিয়ে তার মাকে বলে, কেন করতেছো মা, আমারও তো বয়স হয়েছে নাকি, ঠিক করলাম এবার যখন শহরে যাইতেছি এই মায়াটারে তুই লাই নিয়ে আসি। কি করলি কত? তোর বাপটা মরছে, হ্যাঁ তোর আমার সংসার, দিন আনে দিন খাস তুই, চলে কি চলে না? একেবারে বউ বিয়া কইরা তুই নিয়ে আইলি। বলি তোর কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না? অমন কইরা কেন কইতেছো মা? যখন তোমার আমার জোটে তখন এক মুঠো অন্ন ওরও জুটবে। মদনের মায়ের চিৎকারে পাড়া প্রতিবেশনী জড়ো। তা পটলার বউকে সবাই একটু মান্যগণ্যি করে, কারণ বিবাহিত বয়স তার দীর্ঘ 12 বছরের, ছেলে ফুলে হয়ে প্রায় 6-7 অবস্থা। সুতরাং সে এসে গিন্নির মতো উঠোনে বসে। পান খাওয়াটা পটলার বউয়ের একটা নেশা। এসেছে গ্রামের আর এক কয়েকজন সজ্জন ব্যক্তি, জমিদার বাড়ি খবর গেছে, জমিদার গিন্নি আসবেন আসবেন ভাব। জমিদার বাবুর এইসব দেখার সময় এই গ্রামের মেয়ে বউদের কেচ্ছা উনি ওনার বড় বউয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। উনি মশগুল ওনার ছোট বউ রানীকে নিয়ে। আজ মুর্শিদাবাদ তো কাল নবদ্বীপ, উনি তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছেন জায়গায় জায়গায়, সে আলাদা ব্যাপার। যেই পালকিটা এলো সঙ্গে সঙ্গে রব পড়ে গেল, এই জমিদার গিন্নি এসে, এবার গিন্নি মা আসলে বিচার করবো, বললো পটলার বউটা। তা জমিদার গিন্নি আসার সঙ্গে সঙ্গে মদন তার ঘাড়ের গামছাটা পেতে দিল মাটিতে। জমিদার গিন্নি ডাক সাইটে সুন্দরীর সঙ্গে সঙ্গে নাকি স্কুল পাশ করা মেয়ে, তীক্ষ্ণ বুদ্ধি তার, সংসারের ক্ষেত্রেও আবার সব খাজনা পত্রের ক্ষেত্রেও। মদনকে উনি আলাদা চোখেই দেখতেন, কারণ মদন যখন খুবই ছোট তখনই তার বাপটা মরে। এরপরে জমিদার আর জমিদার গিন্নির সাহায্যেই ও বেঁচে পড়তে এবং বড় হয়ে ওঠে। এমনকি ওর বাপের যে জমিগুলো জমিদারের কাছে ছিল সেগুলো উনি দিয়ে দেন মদনের কচি মুখটার দিকে তাকিয়ে। সেই 21 বছরের মদন কিনা বিয়ে করেছে, তাও মাকে না জানিয়ে। জমিদার মশাইকে জমি আর খাজনা বিক্রি করবে না আর ফসল দেবে না, সেই জন্য শহরে গিয়ে, বাহ, সাপের 5 পা দেখেছে নাকি। জমিদার গিন্নি এলেন, বসলেন উঠোনে। পালকির মধ্যে ওনার জন্য পিঁড়ি প্রস্তুত রয়েছে। যারা যারা ওনাকে ঘাড়ে করে নিয়ে এসেছিলেন তারাই সেটা পেতে দিলেন এবং গামছা দিয়ে মুছে দিলেন। গিন্নিমা আসনে বসতেই যারা দাঁড়িয়েছিল গ্রামের আশা করে সবাই মিলে বসলো। তা হ্যাঁ রে মদনা, বিয়ে করেছিস ভালো কথা, ছেলে পুলে বড় হলে বিয়ে দিতে হয়, সংসার কর্ম করতে। তা শহর থেকে মেয়ে তুলে আনার কারণটা কি শুনি? আমাদের গ্রামে বুঝি মেয়ে কম পড়েছিল? হ্যাঁ, ওই তো দেখ তো পেয়েছি কত সুন্দর মেয়েখানা। হ্যাঁ, আমাদের গ্রামের পুরোহিতের মেয়ে চাপা, সেও তো কম সুন্দর না। এগুলো যে কি কোন আপনি মা, বলেছিল মদন। ও মাকে কেউ বিয়া করবে নাকি? হ, ও তো 12 ভাতারি, ওরা আবার কে নেবে গো, ওর সঙ্গে শোন যায়। কথাটা বলেছিল মদন। চাপা দাঁড়িয়েছিল সেইখানে, মদনকে সে অন্য চোখেই দেখতো। মদন দা বলে ডাকা শোনা করতো। আচ্ছা, ওর কপালটা পোড়ার পেছনে কি মদনের হাত আছে নাকি? হ্যাঁ, চাপা কাঁদতে কাঁদতে ছুটতে চলে। এরপরে গ্রামের অন্যান্য মেয়ে বউরা কান ভাঙানি করে জমিদার বউয়ের। দেখেন গিন্নিমা, আমরা সকলে হলাম কি গ্রামের মেয়ে পোলাপান, এরা এখানে শহরের মাইয়া আইসা আমাকে কত অসুবিধা।
কিন্তু মদনের সুন্দরী বউ চুপচাপ। সবজি বিক্রি করতো সে শহরে, তাও আবার ঠেলা গাড়িতে। সেইখানেই মদনের সঙ্গে আলাপ। শিয়ালদা স্টেশনে মদন ভ্যাবলাকান্ত হয়ে তার সবজির ঝুড়ি নিয়ে বসেছিল। কাছে অনেক বস্তা বস্তা ফল ফলাদিও রয়েছে। মুখের পান চিবোতে চিবোতে আর বুকের আঁচল সরিয়ে সবার কাছ থেকে মাল তখন কিনছিল ফুলকলি, মদনের প্রথম পক্ষের বউ। ও মা, নতুন দেখছি, কোথা থেকে উদয় হলে তুমি মিশে? আগে 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 পটাশপুর গ্রাম থেকে। তা কি আছে তোমার ঝুড়িতে দেখি? ও মা, তো টাটকা সবজি। এগুলো খোলো দেখি, পুটলিগুলো এত ফল, তুমি তো ঠকবে বাবু। এক কাজ করো, আমায় বেঁচে দাও দেখি, নাহলে আমায় দাও, তুমি এখানেই থাকো। সারাদিন আমি গাড়ি করে বেচে যা থাকবে তোমায় কিছু দেব, আমি কিছু নেব। প্রথমত এই ফুলমতির প্রস্তাবটায় রাজি হয়নি মদন। ফুলমতিকে তাড়িয়েই দিয়েছিল প্রায়। যাও যাও, আমি বেচবো না এত কম টাকায়, কত কষ্ট করে ফসল ফলাতে হয়, জমিদার তো এর থেকে বেশি টাকা দেয় আমায়, তোমায় এত কমে দেবো কেন? হ্যাঁ, আমি বলছি কমে দিতে হবে না তোমার, তুমি আমায় এখন এমনি দাও, তারপরে আমি বেছে ভর্তি নিই, এবার যা লাভ হবে সেখান থেকে না হয় 50-50 হবে। আর না না, আমার সব পারবো না। তাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু তারপরে যারা ওর কাছ থেকে পাল দিতে এসেছিল তারা আরো কম দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত মদন নিজেই ওর ঠেলা গাড়ির সামনে যায় এবং বলে, একটা শর্ত আছে, আমি দাঁড়িয়ে থাকবো, আমার সামনেই তোমাকে বেচতে হবে। মিশে তারপরে ফুলমণির সঙ্গে আলাপ। প্রথম দিনই বেশ ভালো টাকা দিয়েছিল ফুলমণি। দিন সাতেক যাওয়ার পর মদন নিজেই ফুলমণিকে বলে বসলো, তুমি তো শহরের মাইয়া, দেখ দেও সুন্দরী, তা কইতেছি আমার লাগে বিয়া করবা? তোমার মধ্যে কি আছে? হ্যাঁ, ঘর নাই বাড়ি নাই, সকাল থেকে এখানে বসে থাকো, সামুড়ি খাও। তোমার তো ঘর বাড়ি আছে। কে কইছে আমার ঘর বাড়ি আছে? আমারও ঘর বাড়ি নাই, বিক্রি বাট্টা করি, আমিও গিয়া পয়লা থাকি মন্দির চত্বরে। কইতাছি আমার বিয়া করবা, দুইজনে মিলে সংসার করুন, তোমার ব্যবসা বুদ্ধি ভালো, আমার বিয়া কইরা আমার গ্রামে চলো, ওইখানে গিয়া দুইজনে সবজি বেচুন আর সুন্দর একটা সংসার করুন। আর সত্য, আমি পারবো তোমার সঙ্গে সংসার করতে। আমি হইলাম গিয়া শহরের মাইয়া, এইখানেই বড় হয়েছি। ছোটবেলায় জন্মানোর পরে কে যেন আমার মন্দিরে ফেলাইয়া দিয়ে আইছিল, তারপরে ওইখানে পুরোহিত আমারে বড় করছে। তুমি আমাকে ভাষা জানো? ও মা, তো জানবো না, যে আমারে বড় করছে সে তো ওই পাড়ারই মা। ও কইতাছি চলো না আমার সঙ্গে। চলে এসেছিল ফুলমণি, তবে বলেছিল মদনকে, এখন শর্ত আছে দিদি, আমি কিন্তু সিঁদুর টিঁদুর পরবো না। হ্যাঁ, তবে লোকে কেমনে বুঝবে তুমি আমার বউ? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আঁচলের পুতলিটা সরিয়ে ব্লাউজের ভেতর থেকে একটা সিঁদুর কৌটো বার করে সে। এই দেখো, তুমি সবসময় সিঁদুর নিয়ে করো নাকি? ঘুরতে হয় ঘুরতে হয়, শহরে থাকতে গেলে অনেক কিছুই শিখতে হয়, তুমিও শিখবা, বুঝছো? সিঁদুরটা কপালে পরে টিপ পরে হাতে সাদা রঙের চুড়ি আর লাল রঙের চুড়ি পরে সে বলেছিল, আমি গিয়ে আগে দেখবো তোমার ঘর বাড়িতে আমি থাকতে পারি কিনা, মানে থাকুন যায় কিনা, তারপর কিনা ব্যাপার দেখবো খন। এই শর্তেই মদন ওকে নিয়ে এসেছে, কিন্তু আনার পরে যে এমন একটা কেচাল, এইটা মদন বুঝতে পারেনি। তা বলে, ও শহরের মাইয়া, তুমি পারবা আমাকে মদনের লগে সংসার করতে? দেখো ভাইবা চিন্তা করো দেখি, তাহলে আমরা পুরোহিত গায়িকা আরেকখানা বিয়ার বন্দোবস্ত করুন, কারণ তোমরা কোথা থেকে বিয়া করছো না করছো তা তো আমাকে জানা নাই। আর বিয়ার পরে তো মাইয়াকে গোত্র পরিবর্তন হইয়া পুরুষের গোত্রেই ঢোকে, তোমার বরের গোত্রই তোমার হইবে, অসুবিধা নাই তো? লক্ষ্মীমন্ত বউয়ের মতো ঘাড় নেড়েছিল ফুলমণি। তারপরে সভা মিটে গিয়েছিল। মদনের মাকে জমিদার গিন্নি বুঝিয়ে সুঝিয়ে গায়ে হাত বুলিয়ে বলেছিলেন, কাইতো না, তোমাকে পোলা ভালো একখানা মাইয়া বিয়া কইরা আনছে, ওরে বরণ কইরা নাও, তোমাকে লক্ষ্মী, দেখো তোমাকে সংসারে অবশ্যই লক্ষ্মী আসবো। আয় মদনা, সবজি সকালবেলা কে দিয়ে আসবি, তোর মুনাফা আরো বেশি মনে, ঠিক আছে? তারপরে পালকিতে করে উনি চলে গিয়েছিলেন। সভাও ভেঙে গিয়েছিল, বৌদিরা যার যার বাড়ি। এইবার রাত হয়, মদনের মা রান্না বান্না করেছে, বউটাকে কিছু তো খেতে দিতে হবে, সকাল থেকে যা ধকল গেল। কই হবো মা, আসো দেখি, জামা কাপড়টা ছাইড়ে নাও, সকাল থেকে তো ওই একই কাপড় পরে রইছো, তা আমি তো বেদবা মানুষ, আমার লাগে ভালো জামা কাপড় নাই। ঠিক তখনই চাপা আসে, অত গাল মন্দ খাওয়ার পরেও। খুড়িমা, ও খুড়িমা, কি বামুনের বেটি, তুই
কেন আইছিস সেখানে? হ্যাঁ হ্যাঁ কইতেছি, আসলে তোমার লগে তো সবাই সাদা রঙের শাড়ি, তুমি তো বেধবা মানুষ, মদনের নতুন বউটা কি আর ওইসব পরবে? আমার কাছে নতুন 4টি শাড়ি আছে, বাবা পূজা কইরা পাইছিল, এই এগুলো দিয়া দাও। যদি অন্য সময় হতো তাহলে চাপাকে ঝেঁটিয়ে বিদায় করতেন তিনি, কিন্তু এখন দরকারের সময়। আর সত্যি তো এই মুহূর্তে টাকা পয়সা বা কোথায় আছে যে মদন 4টে শাড়ি ব্লাউজ ছায়া কিনে দেবে? আচ্ছা ঠিক আছে, ওই দুয়ার পাতে রাখা যা। ও তুই তো বামুনের মাইয়া, সোয়াশানিতে কোনো অসুবিধা নাই। আমি একটু নতুন বউয়ের সাথে কথা কম। ও মা, দেখছো ঘরে ঢুকতে দিছি, এ তোর বাপের ভাগ্যি না, যা দূর হ। চাপাকে তাড়িয়ে দিয়েছিলেন তিনি। কই হবো মা, আসো। ও মা, কাঁদতেছো কেন? মা বাপের কথা মনে পড়তেছে? কাঁদে না কাঁদে না, তুমি যাই কও, আমার মদনের কিন্তু পছন্দ আছে। হ্যাঁ, ডাক সাইডে সুন্দরী। তা কইতেছে তুমি শহরে কি করতা মা? তোমার বাপ মা কি করতো? ও মা, আমার বউর সাথে কি কথা কও? বলেছিল মদন। হরে বেড়ারে, তা তোর বউ বুঝি আমার বউমা না? ওর সঙ্গে আমার দুটো মনের কথা কইবো না? এখন কইও না, পরে কইও। বলি ফুল ফুল, যাও জামা কাপড়টা বদলাই আসো, ওই পুকুর ঘাটে চলে যাও। যাও। ফুলমণি ঘাড় মেরেছিল। ওর সঙ্গে একটা পুঁটুলি আছে। শাশুড়ি মা ওর হাতে লাল সায়া ব্লাউজ আর শাড়িটা ধরিয়ে দিয়ে বলেছিলেন বামুনের মাইয়া দিয়া গেছে, যদি ওই মাগিটা আমরা ঘরের উঠোনে ঢুকতে দিই না, তবু আজকে তো দরকার লাগো, তাই দিয়া গেছে যখন তুমি পড়ো, ওই ঘাটে গিয়া পইরে আসবা, ভালো কইরা শরীরটা ধোবা, বুঝছো? তারপর দুটা খাইয়া শুয়া পড়ো। আজ তো তোমাকে বাসর, আজ আর কাল রাত্রি না, ওই কালকে কাল রাত্রি হবে। হ্যাঁ, যদিও এখন রাত্রি প্রহর কটা হইল কে জানে। ও না, কই গেলি? দেখো দেখি কোথায় যে যায়, বিয়া কইরা এত সুখ পাইছে। ফুলমণির মাথায় তখন অন্য চিন্তা। এইখানে এসে তার মনে হচ্ছে, হে আমি কোন ডাব্বা এসে বললাম রে, একটা ভালো পায়খানা বাথরুম পর্যন্ত নেই। শহরে আর যাই হোক ওই নোংরা পায়খানা বাথরুমই সই, তবুও লজ্জা থাকার জন্য 4টে দেয়াল তো থাকে। এখানে দেখি সবই হাওয়া। হে, এইবার লজ্জা সরম সব তো জিনিস সাথে হবে। যদিও পকেটের মধ্যে করে ওই সিঁদুর কৌটো আর দুটো সাদা চুড়ি আর লাল চুড়ি রাখারও একটা কারণ আছে, একটা এক্সট্রা ইনকাম হয় আর কি। মন্দির চত্বরে তো সবাই আর সুপুরুষ হন না, কেউ কেউ নষ্ট মানুষও থাকেন, আর ইশারা টিশারা করলে তাদের সঙ্গে একটু শুটতে হয় আর কি। এই জন্য হোটেল ফোটেলে যেতে গেলে ওই সিঁদুর আর শাখা পলার দরকার পড়ে। ঢোক গেলে একা একা ঘরের মধ্যে বসে ফুলমণি বুঝতে পারছে সে কোথায় এসে পড়েছে। পুটুলির মধ্যে থেকে নিজের জামা কাপড়গুলোকে একবার দেখে, আর সামনে রাখা নতুন 4টে কাপড় সায়া ব্লাউজটাও দেখে। ওর পুটুলির মধ্যে সেগুলোকে টপ করে ভরে ফেলে। তারপর শাশুড়ি মাকে আহ্লাদ করে বলে, ও মা, মা বুঝি কোথায় যাব স্নান করতে? ও মা, কথা দিয়া দেখি মুখ তো জ্বরে, কি সুন্দর গলার স্বর। আমি তখনই বুঝছি আমার মদন ঠিক পছন্দ করে আনছে। এই বৌমা আমার লক্ষ্মী, আমার সোনা মা, তোমার তো দেওয়ার লাগে আমার কিছু নাই। দাঁড়াও, বেদবা মানুষ, গয়নাগাটি পড়তে নেই, তবু মদনের অনেক বলায় কানে এই দুটো কান পাশা করে থাকতেন তিনি। বাবার দেওয়া শেষ ছিল, হাতে আরস্তি ছিল, ওটা ঘরে একটা ছোট্ট সিন্ধুকে রাখা। বৌমার হাত ধরে ঘরে নিয়ে গিয়ে ওই নিজের বিয়ের আরস্তিটা পরিয়ে দিলেন। বললেন, ও মা, এই শাখা পলাগুলো যেন কেমন ঠুনকো। শোনো, কালকে তো হবে না, পরশু তোমাদের ফুল সজ্জা, ওই 7 দিন আমি শাখা নিজের কোমর দিব। হ্যাঁ মা, তখন আমি শাখা পলা পরাইব নিজের পছন্দ মতো। আমার শাউরি যখন আমার আনছিল, আমার আসার পরে ফুল সজ্জার দিনই আমার শাখা বাইরে গেছে, বোঝই তো পোলাবার মানুষের কম আর কি। আর মদনের বাপটা আমার খুব ভালোবাসতো কি না, তোমার নিয়ে আমি ওই পরশু দিন যাবনি, শাখা দিতে খবর দিব। সুন্দর সুন্দর সাদা শাখা পরবা, হাতির দাঁতে ডিজাইন করা। হ্যাঁ, তোমার হাতে কত সুন্দর মানাবো ওই নকশা। আচ্ছা শোনো, এইখানে পড়ো দেখি। হে মা, এগুলো এগুলো কি 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 দিচ্ছেন মা? এগুলো খাঁটি স্বর্ণ, হে আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। পড়ো পড়ো, তোমার সুন্দর লাগবে। আর দেখি কানটা, ও মা, এই কানে দেখি ইমিটেশন পড়ছো, তো বাপ মা বুঝি একটু শোনাও দেয় না? ও আমিও মুখ পড়ি কি ধরনের কথা কই হেলাই, তোমার দেবে কখন? হ্যাঁ, তুমি তো পালাইছো আমার পোলারে ধইরা। তাই তো শহরে মাইয়া আমার পোলারে কত ভালোবাসে, তাই কিনা পালাইছে। হ্যাঁ, কানের থেকে কানের দুল দুটো খুলে পরিয়ে দিলেন বৌমাকে, হাতে আরস্তিটাও দিলেন। এবার প্রণাম করতে হয়, তাই একটা প্রণাম করতে গিয়েছিল ফুলমণি। উনি বললেন, না না বাস, এখন প্রণাম করতে হবে না, ওই পুকুর পাড়ে যাও, দেখি যাও, ওইখানে দেখবা, ওইখানে গিয়া ভালো করে স্নান করে আসো। আচ্ছা আমি যাচ্ছি মা। বলছি এখানে পায়খানা বাথরুম নেই? কি কও? কি নাই? পায়খানা বাথরুম কি কও? ভোরবেলা পুকুরে যাবা, কম্ম কইরা পোকা ধুয়ে চলে আসবা, ঠিক আছে? হ্যাঁ, কি ধুয়ে আসবো? আরে পাসা পাসা,
বুঝছো? আর হিসু করার জন্য তো ক্ষেত খামারি আছে। গাটা গুলিয়ে ওঠে ওর। আর যাই হোক, ফুলমণির এমন অবস্থা কখনো হয়নি। সে যার কাছে বড় হয়েছে সেও কিনা ওপার বাংলার একজন বৃদ্ধ মহিলা। ওনার রীতিমতো পাকা ঘর ছিল, ভাড়া বাড়ি, তবুও পায়খানা বাথরুম পরিপাটি। ওই বৃদ্ধ মহিলার মৃত্যুর পরই ফুলমণির এই অবস্থা হয়। সবজি বেচেই খেতে হয় তাকে। আর ওই যে রাত হলেই কতজন নাগর আসে ওর শরীরটাকে খাওয়ার জন্য। ফুলমণি ভেবেছিল সত্যি সত্যি ওর একটা সংসার হবে, কিন্তু এইভাবে তো বেঁচে মরতে থাকা যায় না। এই গ্রামের মধ্যে এই সব কিছু খোলামেলায়। আস্তে করে ফুলমণি বেরিয়ে যায়, পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। বাপরে বাপ, এখানে আবার শিয়াল আছে নাকি? এখানে সবই আছে। ওমা, কে রে? আমি মদ না। তুমি এখানে কি করছো? আমি ভাবলাম কিনা তোমার যদি ভয় জয় লাগে, তাই। যাও দেখি, আমি এখন চান করবো। যাও। জল কিন্তু ঠান্ডা। ও সব বাসাতে আমার, যাও। মদনের যেন একটু কেমন লাগলো। সে পিছন ঘুরে ঘুরে দেখছে রাস্তা পার হতে হতে। জ্যোৎস্নার আলোয় সব স্পষ্ট। পুকুরের জলে নামলো কি নামলো না, ওই মাটির রাস্তার ওপরে পড়ে থাকা একটা বড় পাটকেল নিয়ে জলের মধ্যে এমন করে ছুড়লো ফুলমণি, যেন শব্দ হলো সে ডুব দিচ্ছে। পেছনের রাস্তা দিয়ে একবার পেছন ঘুরে তাকিয়ে দেখলো ফুলমণি। তারপর পোটলাটা বগল দাবা করে ওরে দে ছুট। এক বগলে পোটলা আর এক হাতে চটিটা খুলে আর দাঁড়ায়। এখান থেকে সোজা রাস্তা পার হতে পারলেই মেন রাস্তাটা। বাস হরদম যাতায়াত করছে। ওই ধুন অজপাড়া গায়ের ভেতর থেকেও বাসের শব্দটা আসে, কিন্তু ফুলমণি ঝেড়ে দো। পরের দিন ভোর থেকেই মরা কান্না শোনা যায় মদনের বাড়ি থেকে। বউ কিনা জলে ডুবে মরেছে। জমিদার গিন্নি এলেন। রীতিমতো পুকুর নদী নালা সাফা করে দেখা হলো, না কোথাও কিচ্ছু নেই। তখন চাপা বললে, মদনদা, তোমার বউ বোধহয় পালিয়েছে। এই মাগির জন্য পালাইছে। এই মাগি আমার ভিটায় পা রাখছিল, শাড়ি দিতে এসে বউ দিলে। মাগি, তোর নিজের সংসার হয় নাই বলে চাপাকে যাচ্ছে তাই করে বলল মদনের মা। আর ওই সুযোগের সন্ধান পেয়ে পটলার বউ থেকে শুরু করে আরো সকলে উদম ভাবে ঝেপে দিল তাকে। চাপা খুব সুন্দর দেখতে। ওই গ্রামের পুরুষগুলোর নাল ঝরে ওকে দেখলে। আর যেহেতু ওর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে ওকে চর্মচুষ্য করে ছেড়ে দিয়ে গেছে, তাই পুরুষগুলো সুযোগ নেবার সন্ধানে রয়েছে অষ্টক্ষণ। চাপা আবার অপমানিত হয় এবং সেই জায়গা ত্যাগ করে চলে আসে। এতক্ষণ ধরে চুপচাপ কথাগুলো শুনছিল মদনের নতুন বউ মধুমতি। তার চোখের কোণায় জল। পটলার বউ বলল, কাঁদিস না, যা হয়েছে হয়েছে। এখন হইল গিয়ে তোর বর। তোর বর কিন্তু পবিত্রই ছিল রে। আগের বউটার লাগে হইতেও পারে নাই, আগেই বউ পালাইছে। তবে হ্যাঁ, তোর শাশুড়ির কিন্তু বাড়ি দুঃখ কইছিল। ওই মাইয়া গো কম সাপ সামন্ত করে নাই, খুব গালাগাল দিছে। আর প্রচুর পরিমাণে সাপ সাপন্ত দিছে। ওইসে ওই মাইয়া কোনোদিন সংসার করতে পারবো না, ওই মাইয়া ভাতার খাকি হবে, আরো কত কি ভগবান জানে। ওই মাইয়ার কপালে খিয়ে উঠছে। আচ্ছা বৌদি, ও আমারে কয় নাই কেন কও তো? সে তুই বিয়া তুই জানি, তোর বরের গলা টিপা ধর, গিয়ে জিজ্ঞাসা কর তোর কেন কয় নাই। মনটা খারাপ হয়ে যায় তার। সে কলসি কাঠে জল নিয়ে আর এক হাতে বাসনগুলোকে উঁচু করে ধরে পুকুর পাড়ে স্নান করে পরিপাটি কাপড় পরে মাথায় গামছা বেঁধে যখন আলের পথ দিয়ে আসছিল, দূর থেকে তার মাটির শ্বশুর বাড়ি দেখা যায়। চারিদিকে অসংখ্য ফুলের গাছ। একটু পরই মদন ঘুম থেকে উঠবে, খেতে চাইবে, তাকে খেতে দিতে হবে। শাশুড়ি মা গতকাল রাতে বলে দিয়েছিল বই বই করে, শোনো বৌমা, রাত্রে যদি তোমার ওঠান লাগে তুমি কিন্তু মদন নিয়ে উঠবা, আর সকাল সকাল ঘুম থেকে উঠতে স্নান করবা। বুঝছো কেন কইতাছি? স্নান কইরা তারপরে আমার মদনের লগে পান্তা ভাত পাইরা দেবা। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা পান্তা ভাত খাইয়া কিন্তু ও চাষের জমিতে যায়, বুঝছো? ঘাড় নেড়েছিল মদনের বউ। হ্যাঁ বলেছিল আস্তে করে। ঘরে আসতে আসতেই তার বুকের ভেতরে অসংখ্য প্রশ্ন ঝাঁক বেজেছে, যদিও সে কিছু জিজ্ঞেস করে না। বেলা বাড়তেই তার স্বামী ওঠে, শাশুড়িও ওঠে, সবার জন্য চা করে খাওয়ায়। মদন তো বউয়ের দিক থেকে চোখই ফেরাতে পারছে না, এতই সুন্দর রূপের ঝলক তার। খেয়ে দিয়ে যখন মদন বেরোবে তখন বউকে ইশারা দিয়ে ঘরে ডাকে। দুটো ঘর তাদের, বারান্দাটাই রান্নাঘর, ওখানে মাটির উনুনে গরম গরম ভাত ফুটছে। মদন বেরিয়ে যেতেই বউ ভেবেই নিয়েছে একটু পাড়া ঘুরতে বেরোবে। শাশুড়িকে বলেই, উনি আবার পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত কিনা, একটা ছোট ঠাকুর ঘরও আছে। আচ্ছা শোনো, আমি আইতেছি, তোমার যদি কিছু লাগে সোজা ওই খেতে চলে যাবা।
তুমি আসবা শুন নাই জমিদার গিন্নি আমার জমি আমারে দেওয়ার বন্দোবস্ত করছে। আসলে আমার বউ ভাগ্য খুব কম তো। হ, আমি জানি। জানো? কি জানো তুমি? তোমার নাকি আগে একখানা বউ ছিল। কথাটা বল এসে সঙ্গে সঙ্গে মদনের মুখটা কেমন যেন পাংশু হয়ে যায়। বউ? ওদের বউ কয়? আজ তো মাগি একখানা আমাকে সবকিছু নিয়ে চলে গেছে। জানো আমার মায়ের দুইখানা কানের ছিল, মা তো বউ মানে আশীর্বাদ পাওয়ানোর লগে ওই কানের খানা খুলে গেছে, মাগি ওইটার পইরা গেছে। কও দেখি কেমন লাগে? চুপ করে শোনে এসে। তুমি সাবধানে যাইও কিন্তু। হ, আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে যাবো, তুমি সাবধানে থাকো। এই বলে মদন বেরিয়ে যায়। সারাদিন কাটে পাড়া প্রতিবেশীর বাড়ি ঘুরতে ঘুরতে। হঠাৎ করে গ্রামের শেষ মাথায় পুরোহিতদের বাড়িতে এসে হাজির হয়। ওই তো, ওইটাই মনে হয় চাপা, ওই তো পুরোহিতের বাড়ি। যাই, ওর লাগে একটু গল্প করে আসি, মনটার ভার একটু কমবো। হ্যাঁ, বাড়িতে গিয়ে শাশুড়িদের কম দরকার নাই যে আমি ওর বাড়িতে গেছিলাম। যদি জানতে পারে তবে শাশুড়ি আমারই শেষ করে দেবে। যত এগোচ্ছে চাপার বাড়ি ততই তার দৃষ্টি সন্ধানী নয়ন এদিক ওদিক দেখে নিচ্ছে। কেউ আবার তাকে অনুসরণ করছে না তো, যে সে গুটিসুটি পায়ে চাপার বাড়ির দিকে আসছে। দেখতে পেলেই তো মহা বিপদ, কি যে কি হবে কে জানে। চুপি চুপি চাপার বাড়িতে এসে চাপার বন্ধ দুয়ারের দিকে সে দুবার ঘা মারে। অমনি ঘরের ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসে। তুমি আইসো, যদি দেখতে পারে বৌদি তখন কি হবে? আর দেখতে পাবো না, তুমি হইলা গিয়া আমার দুরানি, বুঝো, আর ও সুরানি। আমি দুজনকেই ভালোবাসি। তোমারে কি আমি আজকে থেকে ভালোবাসি নাকি? সেই যে আমার প্রথম পক্ষের বউটা পালালো, আমার মন খারাপ ছিল, আমি তো চাইছিলাম তোমারই বউ করে আনতে। সারো মুসব কথা কইও না, আমার গ্রামের কেউ সহ্য করতে পারে না। কয় আমি নাকি 12 ভাতারি। শুধু তাই কয় না, আমি নাকি গতর খাটিও কয়। কও দেখি তোমার আমি কখনো ওইরকম কইরা চাইছি? চাইছো তো। এই যে এখন তুমি আমার কোলের উপরে বসে আছো, আহা, আমার তোমার আদর করতে কি মন চাইতেছে। আদর ফাদর পরে হইব খন, আগে তোমার এই বউটারে বিদায় করো, তারপর আমার বিয়া করো। কিন্তু ওই বউটারে কি কইরা বিদায় করো? আগেটা তো পালাইছে, থাকতে পারবে না কইরা, এইটা তো থাকুনের লগে আইছে, তারপরে আমার বড্ড ভালোবাসে। যাও দেখি, দাও ওর কাছে গিয়ে যত শখ মারো গিয়া যাও। রাগ দেখাচ্ছে সে। আর ওদিকে মধুর মাথা গরম হয়ে যাচ্ছে। সে দরজাটা সামান্য ফাঁক করে, ভেতরে তার স্বামীর গলা আসছে না। হ্যাঁ, মধু এখানে? আরে সুর রে! বাকিটুকু নিজে মনে মনেই বলে মধু, আজ বাড়ি আসুক বেটা, বেটার খাল কি করে খিস্তে হয় আমারও জানা আছে, মনে মনে বলে মধু। তারপর সেই চাপার বাড়ি ত্যাগ করে সে। রাতে মদন আসে, ক্লান্ত শরীরটা। মদনের মা অনেক আগেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, শুয়ে দিয়েছে মধু। আজ শাশুড়ির জন্য গরম দুধ এনেছিল সে, গরম গরম রুটি আর খেজুরের গুড়। আহা, কি তৃপ্তির সহিত খেয়েছে বুড়িটা। দুপুরের চুনো মাছের চচ্চড়ি আর গরম ভাত রয়েছে। মদন তৃপ্তি করে খায়, আঙুল চেটে চেটে খায়। কেমন একটা গন্ধ লাগতেছে। কি দিছ গো? পেঁয়াজ করে দিছি। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। তুমি হইলা গিয়া আমার লক্ষ্মী, তোমারে পাইয়া আমার ঘর বইরা যামু। হ্যাঁ, বইরা তো যামুই। চলো শুয়ে পড়ো, যাও। তুমি শোবা না? কি যে ক, আমি শোবো না নাকি? আইতাছি। ওরে আমার বউটার মুখে কি লজ্জা মানকে হাসিয়া দেখতেই আমার শ্বশুরি লাগে। সঙ্গে সঙ্গে মধুর চোখটা দপ করে জ্বলে ওঠে। মদন শুয়ে শুয়ে পান চিবোচ্ছিল। পানের পিঠটা ফেলার জন্য উঠতেই দেখে দরজার সামনে তার বউ দাঁড়িয়ে। আয়সা করছো? এত তাড়াতাড়ি তোমার কাম হয়ে গেছে? হ, তুমি কোথায় যাবা ভাবতেছিলা? হয়ে আসলে খাওয়ান দাওয়ানোর পরে আমার একটু হাঁটার অভ্যাস আছে কিনা, তাই ওই ঘাটের পাড়ে হাঁটতে যাইতেছিলাম। ঘাটের পাড়ে ওই চাপার বাড়ি। মনে মনে বলে মধু, ওরে মিনসে রে, এক বউ গেছে, আরেক বউরে রাখনের লাগে তো তোমার কোনো হম্বি তম্বি নাই। তুমি কিনা গিয়া আরেকজনের ঘরে ফষ্টি নষ্টি মারবা, তোমারে মারাইতাছি। দাঁড়াও, তোমার লাগে আমার কতগুলো কথা আছে। কথা? কি কথা? বসো দিহি, তারপরে কইতাছি। হা, আমি তোমারে কইলাম না খাওয়ান দাওয়ানোর পরে আমার হাঁটা অভ্যাস। আচ্ছা, আমার কথা শোনো আগে, তারপরে হাঁটতে যাই, কেমন? ওহো, তুমি আমার হইলা গিয়া নতুন বউ, তোমারে কি কইরা না কই। ঘড়ি দেখতেছো কেন? এই ঘড়িটা মদনকে উপহার দিয়েছে তার শ্বশুর বাড়ি থেকে, ওই বউটারই মামা শ্বশুর। টুকটাক সোনার গয়নাও পেয়েছে মধু। দেখতে তো সুন্দরী, তার উপরে মদনের বিয়ে করার নতুন বউ। তাই নতুন বউয়ের আবদার রাখবে না এমন পুরুষ সারা পৃথিবীতে জন্মায়নি। যাই হোক, মদন বসে, বউকে হাত ধরে পাশে বসায়। মদনের বউ আস্তে আস্তে বলে,
আমি তোমার বিয়া কইরা খুব সুখী হয়েছি গো। তুমি আমার সাইরা কোনোদিন যাবো না তো? হ্যাঁ, তুমি কি কথা কইতাছো বউ? আমি কেন তোমারে ছাড়ু? আচ্ছা, তুমি তো আমারে ভালোবাসো কও? খুব ভালোবাসি। আমারে ছুঁয়া কও যে আমি তোমারে যা কইব শুই না, তোমার একটু ভয় লাগবো না, বা তুমি আমারে ভুল বুঝবা না। দেখো, যা কইব সত্য কইব, কিন্তু হ্যাঁ, ওইটা তোমার কিন্তু মানতে হবে, বুঝছো? কি এমন সত্য যে আমার সত্য দিতেছো শোনার লাগে? কও না। আচ্ছা, এই নাও, তোমার ছুঁয়া কইতাছি, আমি কিছু মনে করব না, ঠিক আছে? কও দেখি। জানো, তোমার বিয়া করানোর আগে আমার আরেকখানা বিয়া হয়েছিল। মদন চুপ করে থাকে। শোনো না, সেই কথা আমি বারবার আমার মারে কইছি, তোমারে কইতে। মা কইছে ওই কথা কইলে নাকি অত ভালো সম্বন্ধ নষ্ট হয়ে যাবে। তুমি হইলা গিয়া সুপুরুষ, তোমার ক্ষেত বাড়ি ভালো, তোমার বাড়িও ভালো, এক মায়ে পয়ে থাকো, আমার কোনো অসুবিধে হবে না। কিন্তু আমার ওই বিয়ার কথা তোমারে না কইলে আমার বুকের ভেতরে খসখস করতেছে। মদন ঢোক গেলে, তোমার আগে বিয়া হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু মিনসে আমার সুখী রাখতে পারে নাই। ওই মিনসে ওই গ্রামেরই এক বড় ভাতারির লগে পীড়িত করতো, কাজ করতো খেতে, কিন্তু বড় ভাতারির লগে গিয়া হুইয়া থাকতো। আবার কইতো আদর কইরা উনি নাকি ওনার দুরানি। আমার তো খুব রাগ হয়েছিল। আমি ওই মিনসের গলা টিপা ধইরা খুন করছি, তারপরে রন্ডা কোষ্টারে কাইটা কুত্তারে খাওয়াইছি। আর ওর একখানা মা ছিল তো, ওই মাটারে তো আগেই আমি বালিশ চাপা দিয়ে মাইরা ফেলছি। মদন ঘেমে স্নান। ও কি প্রাণের স্বামী আমার, তুমি ঘামতাছো কেন? তুমি আমার কোনো মিথ্যে কথা কইছো নাকি? কও দেখি। হ্যাঁ, তুমিও কি কারোর সঙ্গে? না না, আমার লক্ষ্মী বউ, তোর সাইডে আমি আর কোথাও যাই? বাবরে বাপ, কয়েকদিন অন্য কোষ কাইটা কুত্তারে খাওয়াইছে। ওরে বাবা রে, এই আমি তোরা ছুঁয়া কথা দিতেছি, এই যে আমার মন্দিরে রাধাকৃষ্ণ ওনার পায়ে পয়রা কথা দিতেছি, আমি কোনোদিন কোনো মাটির বাড়ি যাবো না, এই তোর পায়ে পয়রা থাকবো হাতে দিয়া। তুই আমার লক্ষ্মী, তুই আমার মা কালী। হ্যাঁ, আমার ভাই লক্ষ্মী হইয়া থাকো বউ, লক্ষ্মী হইয়া থাকো, আমার মধুবনী লক্ষ্মী ওই হইয়া থাকো, সন্ধি হইও না, সন্ধি হইও না, সন্ধি হইও না। মনে মনে নিজের বুদ্ধির তারিফ করে মধুবনী লক্ষ্মী। রাত্রে চুপ করে স্বামীর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। মদনের সারা রাত ঘুম হয় না। সে একবার ভাবে শ্বশুর বাড়ির লোককে খবর দেবে, জিজ্ঞেস করবে। পরে ভাবে না 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 না, বউয়ের গন্ধ বার করতে গেলে নিজের গন্ধ বাইরাইয়া ছাড়টা কার হয়ে যাবে না, তখন কি হবে? আমার কিছু করতে গিয়ে কেউ সব ডৌ কইরা ফোস কইরা আমারে খাইয়ে নেবে, দরকার নাই। পরের দিন লক্ষ্মী ছেলের মতো ঘুম থেকে ওঠে মদন। মা বসেছিলেন বারান্দায় ঠ্যাং মেরে। বউটা সকাল সকাল উঠেই ও গোবর ছড়া দিচ্ছে উঠোনে। এমন একটা ভাব যেন সারা বাড়ি সে পবিত্র করছে। তার চোখের চাউনি দেখে মদনের জান হাতে চলে আসে। ও মা, তুমি বসে আছো কেন? ভগবান তো তোমার শুয়ায় দেয় নাই বিছানায়, যাও না, ওর লগে একটু কাম করো দেখি। হুমা, মদন কি কইস? আমি তো বৌমারে কইছি তুমি ঝাড় দিও না গো, আমি ঝাড় দিই। ওই কিনা ঠিক আছে, ও তো হবে, ও তো করবে, ও তোমার বাড়ির বউ, ও তোমারে কাম করতে দেয়। তুমি বয়স্ক মানুষ, হাতের কাম তোমার বুঝি কায়রা নিয়ে করা দরকার নাই? সংসার করতে হইলে সব মানুষরে সমানভাবে সবকিছু বুঝা শুনে নিয়ে করতে হয়। বৌমা এটা তার মানে এই নয় তাহলে সকলে কামও নিজে করবে। মদনের মা হাঁ করে তাকিয়ে থাকে। মদনের ইশারা বোঝে না। যাও গিয়া দেখি, তুমি আমার জন্য চা বসাও দেখি। তুই সকাল সকাল চা খাবি কেন বা? পান্তা আছে, পান্তা খাইয়া যা। না না, এবার থেকে আমার সবকিছু অন্যরকম হবে মা। আমি দুপুর বেলায় বাড়ি আমু, আমার জন্য ভাত রাখবা, বুঝছো? আর আজকে ওই পুকুর থেকে টাটকা জ্যান্ত মাছ তুইলা আমারে ঝোল কইরা দেবা। তুমি দেবা, কিন্তু সব কাম তোমার বৌমা কেন করবো? ওর বুঝি নতুন বিয়া হয়েছে না? চুপ করে থাকে উনি। তবে ছেলের কথায় যুক্তি আছে। মদন লক্ষ্মী ছেলের মতো দুপুরবেলা বাড়ি ফেরার উদ্দেশ্যে যখন ক্ষেতের আলের পথ দিয়ে যায়, ঠিক তখন চাপা দাঁড়িয়ে রয়েছে। সে মদনের দেওয়া একটা গোলাপি রঙের শাড়ি পরেছে, হাতে কাঁচের চুড়ি পরেছে। সেই কাঁচের চুড়ির শব্দ করেই সে নাকি মদনকে বিভোর করে রাখে। হো মদন দা, মদন দা, আমি দাঁড়া রয়েছে কখন থেকে, আমার নালিকা চলে দেখেছো? আজকে বকুলতলায় আসো নাই কেন? হ্যাঁ, তোমার জন্য মাংস রান্না করছিলাম। তোর মাংস তুই খা, বড় ভাতারি মাগি। মদন দা, হ্যাঁ, আমি বিবাহিত পুরুষ, আমার লগে অন্য কোনো মাইয়া চাইলে সম্পর্ক থাকতে পারে না, বুঝছো? আর আমি বিয়া কইরা লক্ষ্মীমন্ত বউ নিয়ে আইছি, মধুবনী লক্ষ্মী। আমার বউ পাও ভাগ্যের ব্যাপার। তো লজ্জা করে না বিবাহিত পুরুষের সঙ্গে তুমি ফুস নষ্টি মারাইতেছ? মারানি। এই বলে মদন চলে যায়। মদনের বউ বারান্দায় দাঁড়িয়ে মদনের কথা স্পষ্ট শুনতে পায়। সে ঠোঁটের কোনায় তার খেলে একটা অদ্ভুত হাসি। বাপধন, লাইনে আসো।